জ্বালানি সংকটে দেশ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে শঙ্কায় ব্যবসায়ীরা। আর জ্বালানি মন্ত্রণালয় বলছে বর্তমানে কোনো ধরনের সংকট নেই, মজুত রয়েছে 2 মাসের অকটেন ও পেট্রোল। জ্বালানি তেল সংকটে স্থবির চট্টগ্রাম উপকূলের প্রাঞ্চাঞ্চল্য। ডিজেল সংকটে সাগরে যেতে পারছে না 5 থেকে 6 হাজার মাছ ধরার ট্রলার। এবং চাহিদা কমায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দিন দিন বাড়ছে স্তূপ, বিপাকে খনি কর্তৃপক্ষ, ঝুঁকি বাড়ছে প্রতিদিন। জ্বালানি সংকটে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় দেশ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়ার শঙ্কা করছে ব্যবসায়ীরা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে এমন শঙ্কার কথা জানানো হয়। এই সময় ডিসিসিআই সভাপতি বলেন, বৈশ্বিক জ্বালানি অস্থিরতায় দেশের জিডিপির প্রবৃদ্ধি 1% কমতে পারে। সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের অপরাধীদের বিচারের আওতায় আনার তাগিদ দেন বিশ্লেষকরা। জ্বালানির দামে পুড়ছে পুরো বিশ্ব। লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় রুটের অস্থিরতায় জাহাজ ভাড়া বেড়েছে 320% পর্যন্ত। এর প্রভাব পড়ছে বাংলাদেশের পণ্য বাজারেও। ডিসিসিআই আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, জ্বালানি সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বিদ্যুৎ ও শিল্প খাত। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় আশঙ্কাজনক হারে কমছে শিল্প খাতের উৎপাদন। ডিসিসিআই সভাপতি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম $10 বাড়লে বাংলাদেশে বাড়তি খরচ হয় $1 বিলিয়ন। জ্বালানির মূল্য বৃদ্ধিতে খাদ্য, সার ও উৎপাদন খরচ সহ অন্যান্য ক্ষেত্রে মূল্যস্ফীতির প্রভাব পড়েছে। নিম্ন আয়ের দেশগুলোর মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, কারণ তাদের মোট ব্যয়ের প্রায় 36% খরচ হয় খাদ্যের পেছনে। মার্চ মাসে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্যসূচক 128.5 পয়েন্টে পৌঁছেছে, যা ফেব্রুয়ারি মাসের তুলনায় প্রায় 2.5% বেশি। এ সময় জ্বালানির এ সংকট উত্তরণে সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন শিল্প সচিব। যেহেতু নতুন গভর্নমেন্ট এসেই এই যে ওয়ার্ক ক্রাইসিসের মধ্যে আসলে পড়েছে, সুতরাং এটাকে থেকে উত্তরণের জন্য তাদেরকেও সময় দেওয়া দরকার। কিন্তু ক্রাইসিসটা হচ্ছে মানে এনার্জি নিয়ে, সেটার ভুক্তভোগী আমরা শিল্প মন্ত্রণালয় নিজেও। আমাদের চিনি শিল্পের ক্ষেত্রে যদিও গ্যাস লাগে না, কিন্তু আমাদের বিদ্যুৎ লাগে সেখানে। আমরা কিছুটা ওই যে আখ থেকে যেটা আমরা পাই, ওইটা থেকে আমরা কিছুটা কভার করার চেষ্টা করি। তবে বিশ্লেষকরা মনে করেন, কেবল রেশনিং বা সাময়িক সাশ্রয় যথেষ্ট নয়। সংকট উত্তরণে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ, এলএনজি টার্মিনাল দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন তারা। সরবরাহ চেইন ভেঙে পড়লে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে, সে শঙ্কার কথা স্মরণ করিয়ে দেন বিশ্লেষকরাও। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বর্তমানে জ্বালানি তেলে কোনো ধরনের সংকট নেই, তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আগামী 2 মাসের অকটেন ও পেট্রোল মজুদ রয়েছে বলেও জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে জ্বালানি সংকট নিয়ে আপডেট দিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। অবৈধভাবে যারা তেলের মজুদ করছে তাদের বিরুদ্ধে সরকার আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশজুড়ে 361টি অভিযানে এ পর্যন্ত 4,79,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও জ্বালানি বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল অ্যাপ ফুয়েল পাস নামক অ্যাপের মাধ্যমে পাইলিং কার্যক্রম শুরু করেছে জ্বালানি মন্ত্রণালয়। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছেন, বর্তমানে জ্বালানি তেলে 2,500 থেকে 3,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। আপাতত জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি তেল অবৈধভাবে মজুদের বিষয়ে আমরা অভিযান পরিচালনা করেছি 361টি, মামলার সংখ্যা 192। ডিজেলে আজকে দিনে আমাদের মজুদ আছে 1,43,143 মেট্রিক টন। অকটেন মজুদ আছে আমাদের 9,569 মেট্রিক টন। জাহাজগুলো নিয়মিত আসছে এবং সেটা খালাস হয়ে প্রতিদিনেরটা আমার যুক্ত হচ্ছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে আমাদের আসলে এই মুহূর্তে কোনো সংকট নেই। জুলাই বিপ্লবের সংস্কার আকাঙ্ক্ষা বর্তমানে স্থবির হয়ে আছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর পল্টনে অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইআরএফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিদায় নিলেও সংস্কারের প্রয়োজনীয়তা শেষ হয়নি। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অভিযোগ করেন, পত্রিকার সার্কুলেশন নিয়ে অঘোষিত সামষ্টিক প্রতারণা চলছে।
কোটা সংস্কারের দাবি থেকে শুরু করে সরকার পতনের আন্দোলনে ব্যাপক জনসমর্থনের পেছনে অন্যতম কারণ ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সীমাহীন অনিয়ম আর দুর্নীতি। সরকার পালিয়ে যাওয়ার পর মানুষের মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয় অর্থনীতি, বিচার ব্যবস্থা সহ রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয়র অভিযোগ, জুলাই বিপ্লবের সে আকাঙ্ক্ষা বর্তমানে স্থবির হয়েছে। আমরা যে উদ্যোগ নিয়ে বিগত সরকারের প্রথম দিকে যুক্ত হয়েছিলাম, ক্রমান্বয়ে আমি বলবো 6 মাস কি 8 মাসের মাথায় এসে এটা ক্রমান্বয়ে কিন্তু ম্রিয়মাণ হয়ে গেল। ইআরএফ আয়োজিত আলোচনা সভায় তিনি স্মরণ করিয়ে দেন দেশের আর্থিক খাত সহ প্রতিটি ক্ষেত্রে সংস্কারের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছিল তা অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়নি। বিগত সরকারের কোনো অর্থনৈতিক দর্শন বা কোনো মূল পরিকল্পনা ছিল না। অনির্বাচিত সরকারের পক্ষে যে কায়েমি স্বার্থগোষ্ঠী থাকে, যারা সংস্কারের বিরুদ্ধে থাকে, যে রাজনৈতিক শক্তির ভিত্তিতে যে বৈধতা নিয়ে তারা এটাকে মোকাবেলা করবে, বর্তমান সরকারে সেটা আছে। বর্তমান সরকার নির্বাচিত হয়ে আসার ফলে তাদের এইটার জনমানুষের সমর্থন থাকার ফলে অনির্বাচিত আমলাদের ওনারা মোকাবেলা করতে পারবেন, এই প্রত্যাশা আমাদের ভিতরে আছে। অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অভিযোগ করেন পত্রিকার সার্কুলেশন নিয়ে প্রতারণা চলছে। সার্কুলেশনের সংখ্যা জানতে চাইলে পরে কেউই সত্য সঠিক বলতে পারছেন না, এবং খুব একটা অঘোষিতভাবে, একটা সমষ্টিগতভাবে কিন্তু প্রতারণা চলছে। অঘোষিতভাবে খুব সমষ্টিগতভাবে প্রতারণা, এবং খুবই দুর্ভাগ্যজনক যে অনেকেই আছেন যখন ব্যক্তিগত আলাপ আলোচনায় থাকেন বা অন্য জায়গাতে থাকেন খুব ভালো, কিন্তু এই প্রশ্নটাতে দেখেও না দেখার ভান করছেন। আর মালিকদের কথা তো ধরেন বললামই না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। এখন সাইবার ওয়ার্ল্ডেও যেরকম এরকম একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে, ফলে এখানেও তো একটা তাহলে ওরকম গ্লোবাল ফ্রেমওয়ার্ক দরকার, কারণ এখানে যে কেউ গ্লোবালি এনগেজ হতে পারছেন। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। অতি ধনীদের ওপর কর বাড়ানো এবং ব্যাংক লেনদেনের ওপর কর আদায় করার পরিকল্পনা করছে রাজস্ব বোর্ড। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় প্রশাসনের আয়োজনে প্রাক বাজেট আলোচনায় একথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। সভায় তিনি বলেন, অনেক ক্ষেত্রে ছোট বড় প্রকল্পকে সরকারি কাজ হিসেবে দেখিয়ে কর আদায় করা হয় না, যা ভবিষ্যতে আর গ্রহণযোগ্য হবে না। এ সময় সব ধরনের কর্মকাণ্ডকে করের আওতায় আনার উপর জোর দেন তিনি। সভায় চট্টগ্রামের বিভাগীয় ও জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের ডেভেলপমেন্টের মিট বলছেন আসলে 10% বাইরে সারচার্জের বদলে যারা সম্পদশালী, অতিরিক্ত সম্পদশালী, তাদের কাছ থেকে আমরা টাকা নিতে পারি কিনা, ব্যাংক ট্রানজ্যাকশনের উপর এবং এর উপরে কোনো ট্যাক্স নেওয়া যায় কিনা। হয়তো অনেক সময় ব্যবসায়ীরা ঠিক রাজি হবেন কিনা, কারণ একদিকে আমরা চাই ডিজিটাল ইকোনমিতে চলে আসুক, ক্যাশলেস সোসাইটি হোক, আবার অন্যদিকে যদি আমরা ব্যাংকিং ট্রানজ্যাকশনের উপর যদি আলাদা করে ট্যাক্স বসাই, এটা হয়তো আরো অনেক পরের ব্যাপার। প্রস্তাবটা এসছে, আমরা চিন্তা ভাবনা করছি, বাট এটা অনেক চিন্তা ভাবনা করে করব। চলমান জ্বালানি সংকটের মধ্যেই এক অদ্ভুত সংকটে পড়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি। চাহিদা কমে যাওয়ায় দিন দিন বড় হচ্ছে কয়লার স্তূপ। 2 লাখ টন ধারণ ক্ষমতার ইয়ার্ডে মজুদ ছাড়িয়েছে 4.5 লাখ টন। অতিরিক্ত মজুদের কারণে প্রায় আগুন লাগার ঘটনাও ঘটছে কয়লা খনিতে। এতে করে সৃষ্টি হচ্ছে নানা ঝুঁকিও। চাহিদা নেই, তারপরও উত্তোলনে বাধ্য হওয়ায় অতিরিক্ত কয়লা নিয়ে চরম বিপদে পড়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ। দৈনিক গড়ে 3000 টন কয়লা উত্তোলন হচ্ছে এই খনি থেকে। বিপরীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের চাহিদা মাত্র 700 টন। 2019 সাল থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদিত কয়লার একমাত্র ক্রেতা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। সে সময়ে 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3টি ইউনিটের দৈনিক চাহিদা ছিল 4500 মেট্রিক টন। 2020 সালে 2 নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট চালু আছে, যেখানে দৈনিক কয়লার চাহিদা মাত্র 700 টন। 275 মেগাওয়াট সম্পন্ন 3 নম্বর ইউনিট চালু করতে আরও 3 মাস সময় লাগবে। এই ইউনিটে দৈনিক চাহিদা 2200 থেকে 2500 টন। খনি কর্তৃপক্ষ বলছে, ভূগর্ভে নানা জটিলতা ও দুর্ঘটনা এড়াতে কয়লা উত্তোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী কয়লা নিলেই সমস্যার সমাধান হবে বলে জানায় খনি কর্তৃপক্ষ। এই মজুতকৃত কয়লার যে উচ্চতা, এটা দিন দিন বেড়ে যাচ্ছে, যার ফলে
অতিরিক্ত চাপ এবং তাপের ফলে এখানে মাঝে মধ্যেই স্পন্টেনিয়াস কম্বাশন হয় এবং আগুন ধরে যায়। বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র যদি কাঙ্ক্ষিত হারে তাদের কয়লাটা নিতে পারে তবে এই ধরনের পরিস্থিতির উন্নতি হবে এবং এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তবে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কয়লা নিতে না পারার কথা স্বীকার করলেও কয়লার মজুত বাড়ার জন্য খনি কর্তৃপক্ষের ওপর দোষারোপ করছে। ওরা হলো কয়লাটা পরিমাণের চেয়ে বেশি তুলে রাখছে। আমরা আমাদের প্ল্যান তো বন্ধ হয়েছে অক্টোবর থেকে। ওদেরকে বলছিলাম যে তোমরা এখন কয়লা তুলো না। আমাদের প্ল্যান ছিল যে মার্চের শেষের থেকে আমরা প্ল্যানটা চালাবো। 2019 সালের আগে এই কয়লা টেন্ডারের মাধ্যমে খোলা বাজারে বিক্রি করা হতো। কয়লার উৎপাদন এবং বিক্রির সাথে সামঞ্জস্য থাকায় কয়লার মজুত সমস্যা কখনোই ছিল না। ডিবিসি নিউজ ডেস্ক। জ্বালানি তেল সংকটে স্থবির চট্টগ্রাম উপকূলের প্রাণচাঞ্চল্য। সাগরে যাওয়ার সব প্রস্তুতি থাকলেও ডিজেল অপ্রতুলতায় তীরে নোঙর করে আছে জেলার 5 থেকে 6 হাজার ট্রলার। মাছ ধরাও কমছে 10 থেকে 15%। এতে হঠাৎ করেই কর্মহীন জেলেরা। এদিকে সামনে সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা কপালে বাড়িয়েছে চিন্তার ভাঁজ। এমন পরিস্থিতিতে মাছের সরবরাহেও বড় ধাক্কার শঙ্কা সংশ্লিষ্টদের। ৭৫ বছর বয়সী নিতাই দাস 6 মেয়ে ও এক ছেলের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটির এই সময়ে থাকার কথা সাগরে। দিনরাত মাছ ধরে ব্যস্ত সময় পার করার কথা। তবে বাস্তবতা ভিন্ন। জ্বালানি তেল সংকটে ট্রলার নিয়ে সাগরে যেতে না পেরে এখন ঘাটে বসেই বুনছেন জাল। বলছেন চরম আর্থিক সংকটে তার পরিবার, কষ্টে দিন কাটছে তাদের। তেলের জন্য সাগরে যেতে পারছি না, তেলের জন্য কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছি না। খরচ রেগুলার যেগুলো আছে এগুলো চলতে আছে। ইনকাম তো নাই তেলের কারণে যা ফ্যাট করেই চলতো ওটা তেলের কারণে পারতেছি না। তার মতো হাজারো জেলের গল্প এখন একই সুতোয় গাঁথা। ডিজেল সংকটে ট্রলারগুলো তীরে নোঙর করা। চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর জানায় জেলায় 5 থেকে 6 হাজার নৌযান এখন সাগরে যেতে পারছে না। চলতি মাসের মাঝামাঝিতে শুরু হবে সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা। তার আগেই কাজ হারিয়ে দিশেহারা জেলেরা। তেলের দরকার 2 ব্যারেল 3 ব্যারেল, এমন তেল হয় না 1 ব্যারেলও। আমরা যায় যদি 2 দিন ফিশিং করে আয়া করি, আমারও মানুষজনের খানা খরচ তো হইব না। কোনো রকমের সংসার চলে, কোনো সময় ভালোভাবে চলে, কোনো সময় চলে না। এদিকে সাগরে মাছ ধরা কমে যাওয়ার প্রভাব পড়তে পারে বাজারে। সরবরাহ কমায় মাছের দাম বৃদ্ধির শঙ্কা ব্যবসায়ীদের। 800 লিটার তেল লাগতো, সেই জন্য এখন আমাদেরকে 200 লিটার তেল দিতে পারতেছে। যখন সাগরে মাছ মারতে পারতেছি না, এখানে বাজার তো মাছের সংকট বাজার থাকবেই। সাগর থেকে মাছ আহরণ করতে পারলে সেখানে বাজারের মাছের সংকট কমতো। ফেব্রুয়ারিতে জ্বালানি সংকট শুরুর পর সাগর থেকে মাছ ধরা কমেছে 10 থেকে 15%। ডিভিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক বাজারে ওঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী ধারার স্বর্ণের দামে প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,709 দরে। দর কমেছে রূপারও। প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $73 দরে। দাম কমার প্রবণতা ইস্পাতের। প্রতি টনে বিক্রি হচ্ছে $3,086 দরে। আবার ঊর্ধ্বমুখী ক্রুড অয়েলের দর। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $97.72 দরে। নিম্নমুখী প্রবণতা কয়লার দরে। প্রতি টন কয়লা বিক্রি হচ্ছে আজ $135.50। আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রবণতা দেখা গেছে চালের। প্রতি 100 ওয়েট চাল আজ বিক্রি হয়েছে $11 দরে। তবে ঊর্ধ্বমুখী ধারা গমের দামে। প্রতি বুশেল গম বিক্রি হচ্ছে $584.25 দরে। বেড়েছে ভুট্টার দর। প্রতি বুশেল ভুট্টা বিক্রি হচ্ছে $448.34 দরে। নিম্নমুখী পাম অয়েলের দাম। প্রতি টন পাম অয়েল দাম বেড়ে বিক্রি হচ্ছে $4,586 আর প্রতি পাউন্ড চিনির দাম কমে বিক্রি হচ্ছে $14,026 দরে। এবার মুদ্রা বাজারের খবর। অনেকটা স্থিতিশীল আছে বৈদেশিক মুদ্রার বাজার। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন মুদ্রা ডলার বিক্রি করছে $123 দরে আর গ্রাহক প্রতি ডলার কিনছে $122 দরে। বুধবার ব্রিটিশ পাউন্ড ব্যাংক বিক্রি হচ্ছে $166 আর ব্যাংক কিনছে $159 দরে। প্রতি ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে $145 আর কিনছে $140। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে $85। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি হচ্ছে $86 আর ক্রয় $81 দরে।
এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা 20 পয়সা দরে। আজ ইউএই দিরহাম বিক্রি হচ্ছে 33 টাকা 50 পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছে কিনছে 31 টাকা 50 পয়সা দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি 31 টাকা 50 পয়সা আর কিনছে 30 টাকা দরে। সিঙ্গাপুর ডলার বিক্রি 97 টাকা ও ক্রয় মূল্য 93 টাকা, এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে, আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 30 পয়সা দর। এদিকে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান সরকারের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় জ্বালানি বাহিনী জাহাজগুলোকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রেস টিভির তথ্য মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কৌশলগত এই জলপথটি এখন পুরোপুরি বন্ধ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোকে ফিরে যেতে বাধা করা হচ্ছে। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির মতে লেবাননে হামলার জবাবে ইরান হরমুজ দিয়ে তেল ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে। শিপিং অ্যানালিটিক্স ফার্ম কেপলার জানিয়েছে 1000-এর বেশি জাহাজ ওই অঞ্চলে অপেক্ষা করছিল। মেরিন ট্রাফিকের সামুদ্রিক ট্র্যাকিং ডেটা অনুযায়ী বুধবার গ্রিক ও লাইবেরিয়ার 2টি জাহাজ হরমুজ অতিক্রম করে। পূবালী ব্যাংক পিএসসি ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।